Dear students, I hope you are well by the grace of Allah, and I am also well by the grace of Allah. Dear students, you know very well that coronavirus has already affected in our country, and especially you know that not only in our country but also in the world. And in this COVID-19 coronavirus, government has taken a positive steps to enjoy the different type of class. That's why government has taken special steps to keep busy to the students in their studies. For that reason, online class is important for you. Before starting my lesson, I have to introduce myself. I am a lecturer in Department of English, Government Krishnapur Haji Ali Akbar College, Khalejuri Netrokona. Dear students, for understanding the topics, I should speak Bangla. Today, I will give you teaching about narration chapter. Narration. You know very well that it is important for you, and it is important for all classes, I think. But in the SSC level, it is most important because it contains 5 marks for English second part. So for understanding better, I should speak in Bangla with you. Narration. Narration means ukti. Narration, there are two kinds of narration, you know very well that. One is direct narration. Direct narration. And number two, indirect narration. Indirect narration. So what is direct narration? Direct narration টা কি? যেখানে বক্তার উদ্ধৃতি হুবহু প্রকাশ করা সেটা হচ্ছে direct narration. For example, he says, I eat rice. এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি দুইটা অংশ আছে, একটা আছে he says আর একটা আছে I eat rice. এই দুটো অংশে দুটো নাম আছে. he says এইটুকুকে বলা হয় রিপোর্টিং ভার্ব. I eat rice এই অংশটুকুকে বলা হয় রিপোর্টেড স্পিচ. একটি রিপোর্টিং ভার্ব আর একটি রিপোর্টেড স্পিচ. তোমাদের মনে রাখতে হবে রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমার ভিতরে আবদ্ধ থাকে, আর রিপোর্টিং ভার্বটি ইনভার্টেড কমার বাহিরে প্রথমে থাকতে পারে,
শেষেও থাকতে পারে। সুতরাং আমরা যে বিষয়টা বুঝেছি সেটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যেটি সেটা হচ্ছে রিপিটেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যেটি সেটা হচ্ছে রিপিটিং ভার্ব। এখন এই সেন্টেন্সটি কে আমরা যদি ইনডিরেক্ট করতে চাই তাহলে আমরা কিভাবে করব? রিপিটিং ভার্বটা অবিকল লিখতে হবে, চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে রিপিটেড স্পিচটি আই ট্রাইস, আমি ভাত খাই, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। যদি রিপিটেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, রিপিটিং ভার্বের পরে দ্যাট বসে, আর ইনভার্টেড কমা উঠে যাবে। স্বাভাবিকভাবে আমরা রিপিটিং ভার্বের পরে যখন দ্যাট ব্যবহার করছি তখন ইনভার্টেড কমা থাকবে না। তবে দ্যাট ব্যবহার করার জন্য যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে, দ্যাট কেন বসলো রিপিটিং ভার্বের পরে? রিপিটিং ভার্বের পরে দ্যাট বসছে শুধুমাত্র রিপিটেড স্পিচে সেন্টেন্সটি অ্যাসার্টিভ থাকায়। তারপর আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, রিপিটেড স্পিচের পার্সন রিপিটিং ভার্বের পার্সন অনুযায়ী পরিবর্তন। যদি রিপিটেড স্পিচের সাবজেক্টটি ফার্স্ট পারসন হয় তাহলে রিপিটিং ভার্বের সাবজেক্টকে অনুসরণ করতে হবে। হি সেজ, সে বলে, আই ট্রাইস, আমি ভাত খাই। এই আমিটা কে? সে বলে আমি ভাত খাই, এই আমিটা হচ্ছে সে, এই আইটা হচ্ছে হি। তাহলে কি হলো? আই পরিবর্তিত হয়ে হি। হি সেজ দ্যাট হি। তারপর আরেকটা বিষয় ফলো করতে হবে, রিপিটিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয়, রিপিটেড স্পিচটা টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন এখানে দেখতে পাচ্ছি হি সেজ, এই রিপিটিং ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কেননা সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে এবং সেই ভার্বটির সাথে এস আছে। We know very well that if we get subject plus verb with s or es, so it will be the present indefinite tense. He says, এই রিপিটিং ভার্ব এই অংশটুকু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকায় রিপিটেড স্পিচের পার্সন পরিবর্তন হওয়ার পরে টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। আমরা দেখতে পাচ্ছি আই ট্রাইস। আই ট্রাইস এই সেন্টেন্সটি টেন্সের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং পার্সন পরিবর্তন হওয়ার পরে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। আর এই অনুযায়ী যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী এই সেন্টেন্সটি বসাতে যাই তাহলে ইটে হবে। এখানে যে বিষয়টি ফলো করতে হবে সেটা হচ্ছে হি সাবজেক্ট ইন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, যার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের সাথে এস বাই এস হবে, এই এক্স। বাকি অংশটুকু অবিকল। যে স্টুডেন্টস এখানে একটা প্রশ্ন আসতে পারে যে সাবজেক্ট হিয়ার পরে ভার্বের সাথে আমি এস দিব না ইএস দিব। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্বটা যেটা বসবে সেই ভার্বটার শেষে যদি এস, এসএস, এক্স বা জেড থাকে তাহলে আমরা ইএস দিব বা ও থাকে। কিন্তু এখানে এরকম হতে পারে, যেমন দেখা যাচ্ছে ইট, এখানে ইট না থাকে
যদি গো অথবা ক্যাচ এরকম কোনো শব্দ থাকতো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যদি এমন কোনো শব্দ থাকতো, তাহলে শব্দের শেষে ও থাকায় অর সিএস থাকায় আমরা এগুলার শেষে ইএস যুক্ত করতে পারতাম। কিন্তু এরকম কোনো শব্দ ও সিএস এস জেড এসএস এস এরকম যদি কোনো অক্ষর থাকে, তাহলে আমরা কি যুক্ত করব? ইএস যুক্ত করব। বাকি সব ক্ষেত্রে এস, এজন্যই ইটের শেষে আমরা এস যুক্ত করছি। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা ডিরেক্ট নেরেশন থেকে যেটা ইনডাইরেক্ট নেরেশন করার ক্ষেত্রে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে রিপিটিং ভার্বের পরে কেন দ্যাট হলো, রিপিটেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় রিপিটিং ভার্বের পরে দ্যাট বসে। আরেকটি বিষয়, দ্বিতীয় কাজটা হচ্ছে পার্সন পরিবর্তন। রিপিটেড স্পিচের পার্সন রিপিটিং ভার্বের পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। তৃতীয় বিষয়, রিপিটিং ভার্বটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট হয়, রিপিটেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমরা তিনটা বিষয় যদি অনুসরণ করি তাহলে আমাদের ন্যারেশন পরিবর্তন করা সম্ভব। ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে আমাদের তিনটা বিষয় অনুসরণ করতে হবে। আমি আবার বলছি তোমাদের বোঝার জন্য, রিপিটেড স্পিচটা অ্যাসার্টিভ হলে রিপিটিং ভার্বের পরে দ্যাট, এটি এক নম্বর কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে রিপিটেড স্পিচের পার্সন রিপিটিং ভার্বের পার্সন অনুযায়ী পরিবর্তন হবে। তৃতীয় কাজ হচ্ছে রিপিটেড স্পিচের টেন্সটি রিপিটিং ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। যেমন আমরা যদি আরেকটি সেন্টেন্স एग्जांपल স্বরূপ নিয়ে আসি, তাহলে দেখব হিমু উইল সে, হিমু উইল সে, হিমু বলবে I am eating rice. He will say, I am eating rice. যদি এমন একটি সেন্টেন্স থাকে তাহলেও হিমু উইল সে। এখন রিপিটিং ভার্বটার পরে আমরা কি দিব? আমাদের দেখতে হবে রিপিটেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে। রিপিটেড স্পিচটা আই এম ইটিং রাইস, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। সুতরাং রিপিটিং ভার্বের পরে আমাদের দিতে হবে দ্যাট। তারপর যে কাজটা করতে হবে আমাদের, সাবজেক্টটি আই আছে ফার্স্ট পারসনে, আই এই সাবজেক্টটি রিপিটিং ভার্বের পারসন অনুযায়ী পরিবর্তন হবে। আই যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করবে, আইটাকে হিমু, আই হচ্ছে এখানে হিমু। আই আছে প্রনাউনে, হিমুর প্রনাউন হি। আমরা দ্বিতীয় কাজ করলাম, রিপিটেড স্পিচের পারসন রিপিটিং ভার্বের পারসন অনুযায়ী পরিবর্তন হলো। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে রিপিটেড স্পিচে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেটা রিপিটিং ভার্বের টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। রিপিটিং ভার্বটা যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, হিমু উইল সে, সুতরাং রিপিটিং ভার্বটি ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকায় রিপিটেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না। যে টেন্স আছে
সেই টেন্সেই হবে। আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যেহেতু সাবজেক্টের পরে অ্যামিজারের একটি ভার্বের সাথে আইএনজি আছে। এখন সাবজেক্টের পরে অ্যামিজারের একটি দিব, হিয়ার পরে কি বসে? ইজ, তারপর অবিকল বাকিটুকু। এখানে দেখতে পাচ্ছি দুটো সেন্টেন্সে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকায় রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। আমরা দুটোতে দেখেছি রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ থাকায় রিপোর্টিং ভার্বের পরে দ্যাট বসেছে, তারপর রিপোর্টেড স্পিচের পারসন রিপোর্টিং ভার্বের পারসন অনুযায়ী পরিবর্তন হয়েছে। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকায় দুটোরই টেন্স অবিকল রয়েছে, আগের কি রয়েছে। আমি মনে করি তোমরা এই দুটো সেন্টেন্সে ভালো করে বুঝেছো। এখন আমরা তাহলে দেখি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যদি সেটি রিপোর্টিং ভার্বটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় বা পাস্ট টেন্সের কোনোটা হয়, তাহলে কি হয়? তোমরা সকলে, আমি মনে করি তোমরা সকলে খাতা কলম কাছে রেখেছো এবং খাতায় লিখো, এটা লিখে প্র্যাকটিস করো। Corinne said, I played football. I played football. Corinne said, I played football. এই সেন্টেন্সটিতে আমরা দুটো অংশ দেখতে পেয়েছি, একটি রিপোর্টিং ভার্ব আর একটি রিপোর্টেড স্পিচ। এখানে আমরা রিপোর্টিং ভার্বের পরে কি লিখব? রিপোর্টিং ভার্বটা প্রথমে লিখে নেই, Corinne said। আমি দ্যাট লিখে ফেলেছি, কেননা রিপোর্টেড স্পিচটি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই জন্য দ্যাট হবে। আমরা সব সময় রিপোর্টিং ভার্বটা লেখার পরে ভাববো যে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে সেটার উপর নির্ভর করবে কি লিখতে হবে। যদি সেটা অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং ভার্বটা সেড অথবা টোল্ড, যা আছে তাই লেখা যায়, সেড থাকলে সেড লেখা যায় অথবা টোল্ডও লেখা যায়, তারপর ইনভার্টেড কমা উঠানোর পরে দ্যাট বসে, যদি রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আমরা রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ থাকলে দ্যাট দিলাম, তারপর পারসন পরিবর্তন, আইটাকে করিম। আই এখানে প্রোনাউন, করিমের প্রোনাউন হি। যে স্টুডেন্টস দুটো অংশ আমরা পরিবর্তন করেছি, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে আমরা দ্যাট লিখে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে পারসন, রিপোর্টিং ভার্বের পারসন অনুযায়ী পরিবর্তন হয়েছে। তৃতীয়টা হচ্ছে টেন্স পরিবর্তন হবে কিনা। আমরা আগের সেন্টেন্সগুলোতে দেখেছি যে টেন্স পরিবর্তন হয়নি, কেননা রিপোর্টেড স্পিচটি রিপোর্টিং ভার্বকে ফলো করতে গিয়ে রিপোর্টিং ভার্বটা দেখা গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স ছিল, সেই বিধায় টেন্সের কোনো রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয় নাই। এখন যেটি ঘটবে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচটি রিপোর্টিং ভার্বটাকে অনুসরণ করে পরিবর্তন হতে পারে, কেননা রিপোর্টিং ভার্বটা এখানে পাস্ট টেন্স, যার জন্য সাবজেক্টের পরে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন ঘটবে।
এখানে আমরা দেখতে পাচ্ছি রিপিটেড স্পিচটি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, আবার রিপিটিং ভার্বটিও ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি রিপিটিং ভার্বটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে রিপিটেড স্পিচটা টেন্সের পরিবর্তন হবে। রিপিটেড স্পিচটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয় ফার্স্ট পারফেক্ট হয়ে যায়। নিয়ম অনুযায়ী রিপিটিং ভার্বটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে রিপিটেড স্পিচে টেন্সের পরিবর্তন ঘটবে। রিপিটেড স্পিচ যদি ফার্স্ট ইনডিফিনিট হয় ফার্স্ট পারফেক্ট হবে। তাহলে আমরা সাবজেক্টের পরে কি দিব? হ্যাড। ফার্স্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাকি অংশটুকু অবিকল। স্টুডেন্টস, আমরা দেখলাম যে রিপিটেড স্পিচ ফার্স্ট ইনডিফিনিট টেন্স ছিল, সেটা পরিবর্তন হয়ে ফার্স্ট পারফেক্ট টেন্সে রূপ নিয়েছে, যার জন্য আমরা সাবজেক্টের পরে হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েছি প্লাস বাকি অংশ। তাহলে আজকে আমরা ন্যারেশনের যে অংশটুকু বুঝলাম সেই অংশটুকু তোমরা প্র্যাকটিস করবে, বাকি অংশটুকু আগামী দিন আমি ক্লাসটা নিব। আর তোমরা বাসা থেকে পড়াশোনা করবে এবং নিজেদের প্রতি খেয়াল রাখবে, সচেতন থাকবে, দূরত্ব বজায় রাখবে। আশা করছি তোমরা এই কথাগুলো সুন্দর করে মনে রাখবে। আর স্টুডেন্টস, কখনোই হতাশ হওয়া যাবে না। আমাদের স্টাডিতে ঠিক মতো স্টাডিতে আমাদের নিজেকে নিয়োজিত রাখতে হবে এবং ভালো ফলাফল করার পথে আমাদের করতে হবে। আমরা নিজেরা সচেতন হই এবং দূরত্ব বজায় রাখি। খুদা হাফেজ।